দেখুন, মুভিং বাইনারি ল্যাবসের ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম উইথ জাভাস্ক্রিপ্ট সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা বেসিক আলোচনাগুলো করেছিলাম। আজ আমরা প্রথমে তাত্ত্বিক বিষয়গুলো আলোচনা শেষ করব। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। শুরুতে আমাদের বুঝতে হবে ডাটা স্ট্রাকচার আসলে কি। সহজ কথায় কম্পিউটারের তথ্য বা ডাটাকে এমনভাবে সাজিয়ে রাখা হয় যাতে পরে সেই ডাটা সহজে খুঁজে পাওয়া যায়, পরিবর্তন করা যায় এবং দক্ষতার সাথে ব্যবহার করা যায়। এই সংজ্ঞা থেকে আমরা তিনটি মূল বিষয় পাই। ডাটা সংরক্ষণ অর্থাৎ ডাটাকে মেমোরিতে জায়গা দেওয়া, বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ অর্থাৎ প্রতিটি ডাটা স্ট্রাকচারের নিজস্ব নিয়ম থাকে, যেমন অ্যারে একভাবে ডাটা রাখে, অবজেক্ট অন্যভাবে ডাটা রাখে। সহজে ব্যবহার, সংরক্ষিত ডাটা যাতে দ্রুত অ্যাক্সেস করা যায় তার জন্য এমন কিছু ব্যবস্থা থাকে। উদাহরণস্বরূপ আমরা জাভাস্ক্রিপ্টের একটি অ্যারে বিবেচনা করি। এখানে আমরা ফ্রুটস নামের অ্যারেতে কয়েকটি ফলের নাম রাখলাম। তাহলে ফলের নামগুলো অ্যারেতে সংরক্ষিত করা গেছে। এবার প্রতিটি ফলের নাম আমাদের ক্লাসের রোল নাম্বারের মতো একটি নির্দিষ্ট সিরিয়ালে সংরক্ষিত হয়, মানে প্রত্যেক মানের একটি নির্দিষ্ট ইন্ডেক্স নাম্বার বিদ্যমান। সংরক্ষিত ডাটা প্রয়োজন মতো ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন মেথড ব্যবহার করি, যেমন পুশ, পপ ইত্যাদি। তার মানে জাভাস্ক্রিপ্টের অ্যারে একটি ডাটা স্ট্রাকচার। জাভাস্ক্রিপ্টে অ্যারে হলো একটি প্রিবিল্ট ডাটা স্ট্রাকচার যা আমাদের তৈরি করা লাগে না। তবে সব সমস্যার সমাধান শুধু অ্যারে দিয়ে হয় না, তাই আমরা এই সিরিজে জাভাস্ক্রিপ্টের নিজস্ব ডাটা স্ট্রাকচারগুলোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কাস্টম ডাটা স্ট্রাকচার তৈরি করা শিখব। ডাটা স্ট্রাকচার সম্পর্কে জানার পরে আমাদের যে জিনিসটি জানতে হবে সেটি হচ্ছে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হলো কতগুলো নির্দিষ্ট ধাপের সমষ্টি যা ইনপুট নিয়ে প্রসেস করার পরে আমাদের কাঙ্ক্ষিত আউটপুট দেয়। অ্যালগোরিদমের তিনটি বৈশিষ্ট্য: এটি সবসময় ইনপুট গ্রহণ করবে, ডাটাকে ধাপে ধাপে প্রসেস করবে, সর্বশেষে এটি সঠিক আউটপুট প্রদান করবে। এগুলো আমরা কেন শিখব? আসলে একটি সমস্যার সমাধানের অনেকগুলো উপায় থাকতে পারে, কিন্তু কম্পিউটার সায়েন্সে আমরা খুঁজি সবচেয়ে কার্যকর উপায়টি, যে পদ্ধতি সবচেয়ে কম মেমোরি ব্যবহার করবে এবং সবচেয়ে দ্রুত কাজ করবে। তাহলে একটি অ্যালগোরিদমের কার্যকারিতা মাপার জন্য আমরা ব্যবহার করি কমপ্লেক্সিটি, যাকে প্রকাশ করা হয় বিগ নোটেশনের মাধ্যমে। কেন কমপ্লেক্সিটি দরকার? আমরা চাই আমাদের অ্যালগোরিদম যেন খুব দ্রুত কাজ করে এবং একই সাথে কম্পিউটারের মেমোরি যেন অপ্রয়োজনীয়ভাবে নষ্ট না হয়। অ্যালগোরিদমের দক্ষতা নির্ণয় করতে আমরা এর কমপ্লেক্সিটি হিসাব করি। কমপ্লেক্সিটি মানে আসলে আমরা বলতে পারি একটি সমস্যা কতটা জটিল তা পরিমাপের একটি মানদণ্ড। প্রতিটি সমস্যার দুটি বিষয়ের কমপ্লেক্সিটি আমাদের হিসাব করতে হয়। একটি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, অন্যটি হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। এবার আসা যাক টাইম কমপ্লেক্সিটি মানে কি। টাইম কমপ্লেক্সিটি মানে এই নয় যে আপনার অ্যালগোরিদমটি কত সেকেন্ডে চলবে বা কত মিনিটে চলবে তার হিসাব। কারণ একটি অ্যালগোরিদম একই কম্পিউটারে হোক বা ভিন্ন ভিন্ন কম্পিউটারে হোক, আপনি যতবার চালাবেন ততবারই ভিন্ন ভিন্ন টাইমে এক্সিকিউশন হতে পারে। কারণ কম্পিউটারের হার্ডওয়্যারের ভিন্নতা এবং কম্পিউটারে প্রতিবার চলার সময় কতগুলো প্রসেস চলমান আছে তার উপরে এটি নির্ভর করে। তাই এটি বাস্তবসম্মত হবে না। কিন্তু আমরা যদি সময় না মেপে একটি অ্যালগোরিদমের কতগুলো অপারেশন হচ্ছে তা গণনা করি, এটি ধ্রুবক হতে পারে, কারণ সকল পরিস্থিতি এটি সবসময় সমান হবে। একটি উদাহরণ দেওয়া যাক। ধরা যাক আমাদের একটি সমস্যা দেওয়া হয়েছে যেখানে অ্যালগোরিদম একটি সংখ্যা n ইনপুট হিসেবে গ্রহণ করবে। আউটপুটটি হবে এমন। যদি n 4 হয় তবে আউটপুটটি হবে 3 + 2 + 1। এই সমস্যার সমাধানে আমরা দুটি অ্যালগোরিদম তৈরি করতে পারি। একটি হবে আমরা লুপ ব্যবহার করতে পারি, মানে n-1, n-2, n-3 থেকে 1 পর্যন্ত প্রতিটি একটি একটি করে নিব এবং প্রতিবার যোগ করে ফলাফল রিটার্ন করব। এভাবে করতে পারি। আরেকটি হবে আমরা সরাসরি ফর্মুলা ব্যবহার করতে পারি। আমরা সরাসরি এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি। একটু আগে আমরা বলেছি যে দুটি অ্যালগোরিদমের অপারেশন সংখ্যা হিসাব করে দুটির তুলনা করতে পারি। এখন এই দুটি অ্যালগোরিদমের সাধারণ অপারেশন যদি আমরা হিসাব করি, তবে প্রথম পদ্ধতিতে আমরা n-1, n-2, n-3 থেকে শুরু করে 1 পর্যন্ত প্রতিটির জন্য আমাদের করতে হবে n-1 অপারেশন। আবার এগুলো n-1, n-2 এগুলোর মাঝখানে যে আমরা যোগগুলো করছি সেগুলোর জন্য আমাদের করতে হবে n-2টি অপারেশন। সর্বমোট আমাদের অপারেশন সংখ্যা হবে 2n-3। তার মানে n এর মান বৃদ্ধির সাথে সাথে সাধারণ অপারেশনের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকবে। অন্যদিকে আমরা যদি ফর্মুলা অ্যাপ্রোচ ব্যবহার করি, এখানে দেখুন একটি বিয়োগ, একটি গুণ এবং একটি ভাগ, মোট এই 3টি অপারেশন। এখানে আপনি ইনপুটের সংখ্যা যতই বৃদ্ধি করেন না কেন ওই 3টি অপারেশন থাকবে। এখন অবশ্যই আমরা বলতে পারবো যে তাহলে দ্বিতীয় অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি অনেক কম। তবে এখানে একটি বিষয় খেয়াল করলে দেখা যাবে যে প্রথম অ্যালগোরিদমের সাধারণ অপারেশন ইনপুটের উপর নির্ভর করে। তাছাড়া একটি অ্যালগোরিদম যখন কম্পিউটারে রান করে তখন ব্যাকএন্ডে শুধু আমাদের লেখা যোগ বিয়োগই হয় না, সেখানে মেমোরি অ্যালোকেশন, লুপ কন্ট্রোল, ভেরিয়েবল আপডেট,
কন্ডিশন চেক, এমন শত শত ছোট ছোট কাজ হয়। আপনি যদি বলেন লুপের ভেতরে কাউন্ট প্লাস প্লাস একটি অপারেশন, কিন্তু কম্পাইলার ভেদে এটি 3 থেকে 4টি অপারেশন হতে পারে। তাই আমরা যদি অ্যালগরিদমে ঠিক 450টি অপারেশন আছে বা 550টি অপারেশন আছে এমন দাবি করি, এটি অবাস্তব হতে পারে। কম্পিউটার সায়েন্সে আমরা ছোট ছোট ইনপুট নিয়ে আসলে চিন্তিত নই। একটি বা 10টি ডাটা প্রসেস করতে সব অ্যালগরিদমই চোখের পলকে কাজ করে। আসলে চ্যালেঞ্জটা শুরু হয় যখন ইনপুট হবে 10 লাখ বা 10 কোটি বা আরও বেশি। তখন ধরুন আমাদের কাছে 2টি অ্যালগরিদম আছে। একটি অ্যালগরিদমে অপারেশন সংখ্যা হচ্ছে এটি, অপর অ্যালগরিদমে অপারেশন সংখ্যা হচ্ছে এটি। এখন দেখুন, যদি n সমান 10 হয় এবং যদি n সমান 10 হয়, তবে b অবশ্যই ভালো কাজ করবে, কারণ এখানে অপারেশন সংখ্যা হবে 100। কিন্তু যদি n এর মান 10,000 হয়, তবে a এখানে দ্রুত হবে, কারণ b তখন 10 কোটি অপারেশন করতে পারে। তাহলে আমরা এই পর্যন্ত এসে নিশ্চিত যে আমরা যদি অপারেশনের সংখ্যা হিসাব করে তুলনা করার চেষ্টা করি, সেটিও আমাদের উদ্দেশ্য পুরোপুরি সফল হয় না। কারণ একটু আগে দেখুন, আমরা দেখলাম একটি নির্দিষ্ট মান পর্যন্ত ইনপুট যাওয়া পর্যন্ত দ্বিতীয় অ্যালগরিদম ভালো কাজ করছিল, কিন্তু শেষের দিকে প্রথম অ্যালগরিদম আবার এগিয়ে যায়। এই ধরনের সমস্যার সমাধান করার জন্য আমরা সরাসরি অপারেশন সংখ্যা হিসাব না করে আমরা কমপ্লেক্সিটি হিসাব করতে একটি গাণিতিক পদ্ধতি ব্যবহার করি, যার নাম অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস। অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস হলো এমন একটি পদ্ধতি যা ব্যবহার করা হয় অ্যালগরিদমের আচরণ বর্ণনা করতে। যখন ইনপুটের আকার ক্রমশ বাড়তে থাকে, একটি অ্যালগরিদমের কার্যকারিতা মূল্যায়নের একটি উপায় দেয়। ইনপুটের আকার ভিত্তিতে, যেখানে প্রকৃত রানিং টাইম বিবেচনা করা হয় না। এই বিশ্লেষণ আমাদের বুঝতে সাহায্য করে যে ইনপুটের আকার পরিবর্তনের সাথে সাথে কোন অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি বা স্পেস কমপ্লেক্সিটি কিভাবে পরিবর্তিত হয়। আরও সহজভাবে বললে, অ্যাসিম্পটোটিক বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যেখানে আমরা দেখি কোনো সমাধান অ্যালগরিদম ইনপুট বড় বা ছোট হলে কিভাবে আচরণ করে, অর্থাৎ ইনপুটের আকার বাড়লে সময় বা মেমোরি ব্যবহার কী হিসাবে বাড়ে বা কমে, সেটি বোঝার জন্য এই বিশ্লেষণ ব্যবহার করা হয়। এটি আসলে আমাদের সাহায্য করে জটিল সমস্যাকে সহজভাবে বুঝতে এবং কোন সমাধান দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হবে তা নির্ধারণ করতে। এবার আসা যাক স্পেস কমপ্লেক্সিটি সম্পর্কে। টাইম কমপ্লেক্সিটির মতো আমাদের দেখতে হয় অ্যালগরিদমে কতটুকু মেমোরি খরচ করছে। ইনপুট বাড়ার সাথে সাথে মেমোরি ব্যবহারের হারকে আমরা স্পেস কমপ্লেক্সিটি বলি। স্পেস কমপ্লেক্সিটি ও টাইম কমপ্লেক্সিটির মতো একইভাবে হিসাব করা হয় বিগ নোটেশন দিয়ে, এবং এটিও বিগ নোটেশন দিয়ে প্রকাশ করা হয়। আজকের ভিডিওতে আমরা জানলাম ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এবং কেন আমরা বিগ নোটেশন ব্যবহার করি ইত্যাদি। আগামী ভিডিওতে আমরা অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস এবং বিগ নোটেশন সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।